লেকচার শিটের 8 নম্বর পেজে যদি যান আপনি এটা পাবেন লেকচার শিটের। এখানে খুব ভালো দেওয়া নাই, আমার মনে হয় যে লেকচার শিট গুলো ফলো করলে ফিচার্স অফ অ্যানাপ্লাস্টিক সেল পেজ নাম্বার 8 ওখানে 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ এগুলো পড়বেন। ইনফিনিটি স্টার যদি সিঙ্গেল বেস থাকে which one is the most important features of a malignant cell বা ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, 1 নাম্বার আপনাকে দিতে হবে ইনভেশন। ওকে, এটা লিখে রাখেন, নোট করে রাখেন। এরপরে চলে আসেন ডিসপ্লাসিয়া। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানার জন্য খুবই দরকারি। এই যে ডিসপ্লাসিয়ার ভেতরে এখানে ক্যারেক্টারিস্টিক্স, এসিটা ছাড়া, এসি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিসপ্লাস্টিক সেলে খুব ভালো করে যদি পড়েন সেটা আপনি দেখেন এখানে আছে কি প্লিওমরফিজম, একই জিনিস ভালো করে দেখেন, হাইপারক্রোমাসিয়া, এনসি রেশিও। আপনি পাশে অ্যানাপ্লাস্টিক সেল আর ডিসপ্লাস্টিক সেলের মধ্যে যদি মাঝে মাঝে মেলান দেখবেন যে হুপু মনে কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে ডিসপ্লাসিয়া ইজ ভেরি নিয়ার টু নিউপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া ইজ ভেরি নিয়ার টু নিউপ্লাসিয়া। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে নিচে ডিসপ্লাসিয়ার ইনভেসিভনেস এরকম থাকে না, রিভার্সিবিলিটি এবং মাইটোটিক রেট। এরপর সাইট অফ ডিসপ্লাসিয়া খুব ভালো করে পড়বেন। আনকমন ওরাল ক্যাভিটি এবং গল ব্লাডারে খুবই আনকমন, সাধারণত কি এপিথেলিয়াল টিস্যু হয়। এরপরে এক্সাম্পল দেওয়া আছে পেজ নাম্বার 9 খুব ভালো করে পড়তে হবে এক্সাম্পলগুলো। 10 নম্বর পেজে গিয়ে আপনি ওখানে পাবেন ডায়াগনোসিস অফ দ্য ডিসপ্লাসিয়া, এটার 1 নম্বর পয়েন্ট, এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন মধ্যে পাবেন 2 নম্বর পয়েন্ট, যে যা কিছুই হোক না কেন কনফার্মেশনের জন্য আপনাকে অবশ্যই বায়োপসি করতে হবে। ঠিক আছে, বায়োপসি করতে হবে। এরপরে 10 নম্বর পেজে ওখানে আপনি নোটস একটা জিনিস পাবেন, খুবই চমৎকার। এই নোটসের ভিতরে প্রথমটা যে ডিসপ্লাসিয়া ইউজুয়ালি অকার্স ইন দ্য কি এপিথেলিয়াম, নট ইন দ্য কানেকটিভ টিস্যু। আর মেটাপ্লাসিয়ায় মূলত ডিসপ্লাসিয়ার জন্ম নেবার নার্সারি, আর ডিসপ্লাসিয়া টার্ন ইনটু ম্যালিগন্যান্সি। কিন্তু তার অর্থ এই নয় যে সব মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম টার্ন ইনটু ডিসপ্লাসিয়া, এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, চমৎকার ভাবে কথাগুলো এখানে বলা আছে। আমরা কিন্তু অলরেডি তাহলে বেনাইন এবং ম্যালিগন্যান্ট
দুটো টিউমারের মধ্যে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারলাম। এবং এই পার্থক্যটা আপনি 11 নাম্বার পেজে ওখানে নিচে বিনাইন ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্যটার ভেতরে একটু দেখে নেবেন। কয়েকটা জিনিস আপনাকে বলে দিই। বিনাইন টিউমার কিন্তু অলওয়েজ ওয়েল ডিফারেন্সিয়েটেড, কিন্তু ম্যালিগন্যান্ট ফ্রম ওয়েল ডিফারেন্সিয়েটেড টু আনডিফারেন্সিয়েটেড। বিনাইন টিউমার ইউজুয়ালি এনক্যাপসুলেটেড, একটা বিনাইন টিউমার যার ক্যাপসুল থাকে না, তার নাম হচ্ছে লিওমাইম অফ দ্য ইউটেরাস। ম্যালিগন্যান্ট টিউমারের ক্যাপসুল থাকে না, কিন্তু একটা টিউমারের এক্সাম্পল আছে যেটা থাকে, তার নাম হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, কিন্তু এটাকে বলা হয় ফলস ক্যাপসুল। আশেপাশের টিস্যু থেকে ধার কর্য করে সেই ক্যাপসুলটা তৈরি করে। বেনাইন টিউমার নেভার মেটাস্টাসাইজ, কোনোদিনও মেটাস্টাসাইজ করবে না। বেনাইন টিউমারের ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া পাওয়া যাবে না, আর ম্যালিগন্যান্ট টিউমার ফ্রিকুয়েন্টলি মেটাস্টাসাইজ। ঠিক আছে, এই কথাটি মনে রাখবেন। আরেকটি জিনিস সেটা হচ্ছে এই যে ক্যান্সার যেটা বলছি আমরা ম্যালিগন্যান্ট টিউমার, এটার মধ্যে কিন্তু আবার দুই ভাগ পার্থক্য আছে, একটা হচ্ছে কার্সিনোমা আর একটা হচ্ছে সার্কোমা। কার্সিনোমা, সার্কোমা, যারা এপিথেলিয়াল সেলগুলো থেকে আসতেছে তাদেরকে আমরা বলবো হচ্ছে কার্সিনোম, আর যারা মেজেনকাইমাল টিস্যু থেকে আসতেছে তাদেরকে আমরা বলবো হচ্ছে সার্কোমা। মেজেনকাইমাল টিস্যুস, খুব সিম্পল অ্যান্সার। যারা এপিথেলিয়াল না, বেসিক্যালি তারাই হচ্ছে মেজেনকাইমাল। কানেকটিভ টিস্যু, ফ্যাট সেল, ফাইব্রোব্লাস্ট, বোন সেল, কার্টিলেজ সেল, দিস অল আর দ্য মেজেনকাইমাল টিস্যু। এবং যেসব টিউমারগুলোর নামের সাথে, যারা সাধারণত বেনাইন, এদের নামের সাথে ওমা থাকে, ওমা থাকে। আপনি লেকচার শিটের 12 নম্বর পেজে ওই চার্টটা খুব মনোযোগ দিয়ে একবার যদি পড়েন পরীক্ষার জন্য, দেখবেন যে মাঝ বরাবর যে কলামটি আছে সবগুলোর নামের সাথে ওমা লাগানো আছে, তাই না? ফাইব্রোমা, লাইপোমা, হেমানজিওমা, লিমফ্যাঞ্জিওমা, লিওমায়ামা, এডিনোমা, পেপিলোমা, ওমা ওমা। ওকে, দিস ওমাস। বাট পরীক্ষায় একটা কোশ্চেন ছিল, এটা রেসিডেন্সি কোশ্চেন বলে ফেলি, সেটা হচ্ছে দেয়ার আর সাম মিসনোমার্স। পরীক্ষা আসছিল যে ফলোইং টিউমার্স আর ম্যালিগন্যান্ট, ভেরি সিম্পল কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলের নামের সাথে ওমা লাগানো ছিল।
সো দেয়ার আর সাম ম্যালিগন্যান্ট টিউমার্স যাদের নামের সাথে ওমা আছে, বাট দিজ আর ম্যালিগন্যান্ট। এই চমৎকার চার্টটি, এই লিস্টটি আপনি পাবেন লেকচার শিটের 13 নম্বর পেজের উপরে। দেখেন দিজ আর হার্ড বেনাইন বাট ম্যালিগন্যান্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। তাহলে আমরা বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার সম্পর্কে একটু আইডিয়া করে নিলাম। এরপরে 11 নম্বর পেজে যেটা ছিল যে কার্সিনোমা অ্যান্ড সার্কোমার যে পার্থক্য, ঠিক আছে, এখানে কিন্তু একটা সার্কোমার জন্য আমার একটা সূত্র আছে, আমি এই সূত্রটা সবসময় বলি এবং এটা কিন্তু খুব কার্যকর একটা সূত্র, এটা আপনি কাজে লাগাতে পারেন। সেটা হচ্ছে কম বয়সে, কম হলেও এটা সার্কোমার পাশে লিখে রাখেন। রক্ত যায়, রক্ত ঝরায়, রক্তে ছড়ায়। কম বয়সে, কম হলেও বাড়ে বেশি, রক্ত যায়, রক্ত ঝরায়, রক্তে ছড়ায়। সার্কোমা সাধারণত চাইল্ডহুড যত ক্যান্সার আছে আপনি ওখানকার চার্টের দ্বিতীয় কলামে দেখতে পাবেন যে কম বয়সে মানে ফার্স্ট 2 ডিকেড সার্কোমা ইজ ভেরি কমন। যত পৃথিবীতে ক্যান্সার আছে কার্সিনোমা ইজ মোর, সার্কোমা কম। বাড়ে বেশি কেন? কানেকটিভ টিস্যু, নিউমেরাস ব্লাড ভেসেলস, এটা ব্যাখ্যা নিচে দেওয়া আছে, রক্ত যায়, ঠিক আছে, কানেকটিভ টিস্যু। সুতরাং প্রলিফারেশন, প্রগনোসিস ইজ ব্যাড, র্যাপিডলি প্রোগ্রেসিভ, ফ্যাটাল প্রগনোসিস। ওকে, রক্ত ঝরায় মানে সার্কোমা রাপচার অথবা কোনোভাবে অপারেশন হলে সেক্ষেত্রে কি ব্লিডিং চান্স ইজ মোর। রক্তে ছড়ায় কেন? দুইটা পপুলার রুট অফ মেটাস্টেসিস, একটা হচ্ছে লিম্ফেটিক্স আর একটা হচ্ছে ব্লাড বোর্ন। সার্কোমার পছন্দের রুট হচ্ছে কি ব্লাড বোর্ন মেটাস্টেসিস, তার অপোজিট হচ্ছে কার্সিনোমা, ঠিক আছে। এটা হচ্ছে মেজেনকাইমাল অরিজিন, কার্সিনোমা কে এপিথেলিয়াল অরিজিন। কার্সিনোমা আফটার দি 40 বেশি, এটার প্রিয় রুট হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। বাড়ে কম কেন? এপিথেলিয়াল সার্কুলেশন কম, সে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে, তার গ্রোথ হবে খুবই স্লো। আর এটা হচ্ছে ব্লাড বোর্ন মেটাস্টেসিস। কার্সিনোমার পছন্দের রুট অফ মেটাস্টেসিস ইজ লিম্ফেটিক অরিজিন, ঠিক আছে, লিম্ফেটিক মেটাস্টেসিস রুটে তার পছন্দ। ক্লিয়ার? এই ক্ষেত্রে দুটো আছে, কার্সিনোমা ইজ হাইলি রেডিও সেন্সিটিভ বাট সার্কোমা ইউজুয়ালি রেডিও রেজিস্ট্যান্ট। কেমো হচ্ছে তার পছন্দের চিকিৎসকদের জন্য ট্রিটমেন্ট। ওকে, সো আমরা এই জায়গাগুলো একটু জেনে নিলাম এক ঝলক। এরপরে আপনি 13 নম্বর পেজে ওখানে গিয়ে মেজর প্রাইমারি বোন টিউমার, মাল্টিপল মায়োলোমা কিন্তু প্রাইমারি বোন টিউমার না, ইট এফেক্টস দ্য বোন বাট ইট ইজ নট এ প্রাইমারি টিউমার, প্লাজমোসাইটোমা, তাই না? সো প্রাইমারি বোন টিউমার এক্সাম্পল গুলো এখান থেকে পড়ে নেবেন।
এরপরে আসেন 14 নাম্বার পেজে, আমি আপনাকে যদি যেতে পারি, ওখানে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, ক্যান্সার কেন হয়? ক্যান্সার কেন হয় হচ্ছে একমাত্র হচ্ছে নাম্বার এইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো 50 ঊর্ধ্ব কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি আপনার কাছে আসে, তাহলে নিউ গ্রোথ লাংসে, নিউ শ্যাডো, কোনো একটা কয়েন শেপের শ্যাডো কোথাও কিছু একটা হচ্ছে আফটার দ্য এজ অফ 50, সো ইট মে বি ক্যান্সারাস চেঞ্জেস, ইউ মাস্ট হ্যাভ টু বি কনসার্ন। ওকে, আপনাকে কনসার্ন হতে হবে। দ্বিতীয় যেটা হলো যে চাইল্ডহুড ক্যান্সারগুলো ইজ আর্লি প্রেজেন্টেশন। বাট লেটার ওয়ানে কিন্তু হতে পারে। কিছু কিছু পরিবারে কিছু প্রিডিসপোজিশন সিনড্রোম থাকে, ঠিক আছে, প্রিডিসপোজিশন, এগুলো কিন্তু ক্যান্সার না, বাট এই প্রিডিসপোজিশন সিনড্রোম গুলো যাদের আছে তারা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে যেতে পারেন, ঝুঁকিতে চলে যেতে পারেন। ডেভিডসনের চমৎকার একটি চার্ট আছে এবং চার্টটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের লেকচার শিটের 15 নাম্বার পাতায় আছে এবং ডেভিডসনে আছে। সেটা যখন আমি পড়াবো পেজ নাম্বার হচ্ছে 1321, ইনহেরিটেড ক্যান্সার প্রিডিসপোজিশন সিনড্রোম, এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই হেরিডিটারি প্রিডিসপোজিশনের পেশেন্টগুলো ক্যান্সারের জন্য কে ওনার বেশি ঝুঁকিতে থাকে? যে মানুষের ওবেজ অথবা ওভারওয়েট পারসন, দে আর 2 to 3 times more vulnerable than the lean and thin person। ঠিক আছে, খাবারের কিছু বিষয় আছে, যেমন কি নিউজিল্যান্ডে মেলানোমা বেশি, জাপানিজরা হচ্ছে সি ফুড খায়, স্টোমাক ক্যান্সার বেশি। তাহলে
কিছু ডিসপোজিস আছে, আরও কিছু আছে কি ইনফেকশাস ডিজিজেস, যে কোনো ক্রনিক লং টাইম, যে কোনো আলসার, নন হিলিং আলসার, ক্রনিক ইনফ্লামেশন, কারণ ওখানে সেল ডিলিশন প্রলিফারেশন একটা রিলেশন থাকে, এবং তারা কিন্তু মোর ভালনারেবল ফর দি ক্যান্সারস। ওই জায়গাগুলো একটা ভালনারেবিলিটি তৈরি। আরেকটা আছে ফ্যামিলিয়াল ক্যান্সারস, ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম। ইনফিনিটি স্টার পরীক্ষার জন্য লিখে রাখেন, এটা কিন্তু ডেভিডসনের দেওয়া নাই, কিন্তু আপনাকে পড়তেই হবে, কারণ এটা জেনেটিক্সের পেছনে এটার এক্সাম্পলগুলো দেওয়া আছে। ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, আমরা এগুলো পুরোটাকে একসাথে করেছি। আপনাকে এটার ক্যারেক্টারিস্টিক্স ফিচার পড়তে হবে, আর একটা হচ্ছে আপনাকে এক্সাম্পলটা জানতে হবে। ফ্যামিলিয়াল ক্যান্সার নিয়ে কয়েকটা কথা মনে রাখবেন, এবং মূল কথা হচ্ছে যে দেয়ার ইজ নো ক্যারেক্টার। ফ্যামিলিয়াল ক্যান্সারের পক্ষে সবকিছু করা সম্ভব। নাম্বার ওয়ান, চাইল্ডহুড অরিজিন, ইউজুয়ালি চাইল্ডহুড অরিজিন, বাট লেটার এজও হতে পারে। ঠিক আছে, যে ফ্যামিলির দুই শব্দটা দুই বা ততোধিক প্রাইমারি রিলেটিভের ফ্যামিলিয়াল ক্যান্সার আছে, তার প্রাইমারি রিলেটিভদের অবশ্যই স্ক্রিনিংয়ে থাকতে হবে, কারণ তারা ঝুঁকিতে আছে। মামা, চাচা, ফুপু, খালা, ভাই বোন, বাবা মা, ওকে, দিস আর দ্য রিলেটিভস, এবং তাদের অবশ্যই একই পেশেন্টের একাধিক অর্গানে হতে পারে, যে একই পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ওকে, একই পেশেন্টের বাইলেটারাল হতে পারে, দুইটা ব্রেস্ট, দুইটা ওভারি, দুইটা কিডনি মে বি এফেক্টেড। ঠিক আছে, সো মাল্টিপল প্রাইমারি ফোকাই অফ কার্সিনোজেন। ঠিক আছে, এবং ইউজুয়ালি নট অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক মার্কার ফেনোটাইপ, শুধু ডমিনেন্টের ক্ষেত্রে থাকে, আদারওয়াইজ এদের কোনো ফেনোটাইপিক ইয়ে থাকে না। আর এটা হচ্ছে সিবলিংস, যারা ভাই বোন, দিজ আর মোর ভালনারেবল ফর ক্যান্সার। বাট দুই ভাই দুই বোন, দেখা যাচ্ছে দুই বোনের হয়েছে, দুই ভাই ভালো আছে, আবার এক ভাই এক বোনের হয়েছে, বাকি দুজন ভালো আছে, কেন? এটার উত্তরটা আপনি পাবেন পেজ নাম্বার 14 ঠিক মাঝখানে যে বক্সটা আছে, ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমের লাস্ট লাইনটা, যে দিস ক্যান্সার আর নট অ্যাকচুয়ালি ইনহেরিটেড, মানে বংশে থাকলে এটা হবে, দিস আর নট, বাট অকার্স, প্রত্যেকের মধ্যে কিন্তু জিন আছে, ওই জিনটা যার ভিতরে অ্যাক্টিভেটেড হবে, ফাংশনাল হবে, মিউটেড হবে, ওখানে গিয়ে কাজ করবে, অকার্স ফ্রম অ্যান অ্যাকুমুলেশন অফ মিউটেশন, সেই মানুষটাই ফ্যামিলিয়ার ক্যান্সার ভুগবে। সো ফ্যামিলিয়ার ক্যান্সার নিয়ে হচ্ছে এই কটা মোদ্দা কথা। এটার সাথে এক্সাম্পলগুলো আপনি 14 নম্বর পেজের নিচে পেয়ে যাবেন। একটা এক্সাম্পল যেন কোনোভাবে বাদ না যায়, একটা এক্সাম্পল বাদ দেওয়া যাবে না, কারণ পরীক্ষা বহুবার আসছে। ক্লিয়ার? এরপরে চলে আসেন আমরা 16 নম্বর পেজে, ওখানে পাবো হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার। ঝটপট পড়ে ফেলবেন, খুবই ইজি। যে সকল টিউমার
নামের সাথে ব্লাস্ট আছে, তাহলে নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, মেডুলোব্লাস্টোমা, লিভারে হেপাটোব্লাস্টোমা, কিডনিতে নেফ্রোব্লাস্টোমা অথবা ওয়ার্মস টিউমার। এর সাথে যোগ করবেন লিউকেমিয়া, লিম্ফোমা বাচ্চাদের হয়, প্লাস বোনাস দেন সফট টিস্যু সার্কোমা অর র্যাপডোমায়োসার্কোমা। These are the childhood tumor. এরপরে চলে আসেন আপনি পেজ নাম্বার 17-তে, যেখানে ডেভিডসনও দেওয়া আছে। ডেভিডসনের আমি আই এম নট হ্যাপি উইথ ডেভিডসন বিকজ ইনফিনিটি স্টার টপিক অকুপেশনাল ক্যান্সারস, এবং পরীক্ষা এখান থেকে আপনাকে কি পড়তে হবে, দুটো জিনিস অবশ্যই পড়তে হবে। রিপিটেডলি কোশ্চেন এখান থেকে আসে। ওয়েদার নাম্বার 1 পরীক্ষা প্রশ্ন আসবে কোন কোন অকুপেশনাল এজেন্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যান্সার। এই ক্যান্সার করতে হলে আপনি লেফট সাইডের যে কলামটা আছে পড়ে যাবেন, আর্সেনিক, অ্যাসবেস্টস, বেনজিন, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, রেডন, ভিনাইল। এরপর কোনটা কোন ক্যান্সার করে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার হচ্ছে আর্সেনিক অ্যান্ড অ্যাসবেস্টস। আর্সেনিকে মনে রাখবেন, মনে রাখার জন্য জাস্ট যে ইহা স্কিন, লাংস এবং জেনিটো ইউরিনারি সিস্টেমের কি করে, জেনিটরি সিস্টেমের ক্যান্সার করে। চটপট একটা ঝলক পড়ে ফেলবেন, একটা এক্সাম্পলের জন্য বাদ না যায়। যে বছর আর্সেনিক আসে না সে বছর অ্যাসবেস্টস আসার সম্ভাবনা থাকে, কোনো কোনো বছর দুটোই এসেছে। শুধু অতটুকু পড়লে চলবে না, ডান পাশে তৃতীয় কলাম ওটাও পড়তে হবে। আর্সেনিককে বলা হয় ওয়ার্ল্ড নাম্বার মানে ফার্স্ট ক্লাস কার্সিনোজেন। খুব রেয়ার বাট আনকমন হতে পারে, তাও হতে পারে মার্কেল সেল কার্সিনোমা, এটা আপনি আর্সেনিকের ভিতরে খুঁজে পাবেন। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো পড়বো। এরপর একটা জিনিস খুঁজে বের করবেন যে কোন কোন ক্যান্সারগুলো কোন কোন এজেন্টগুলো লাং ক্যান্সার করে, ইটিওলজিক এজেন্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাং ক্যান্সার। প্রোস্টেট কে ক্যান্সার করে, ওকে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে 18 নম্বর পেজে আপনি যখন যাবেন, আপনি ওখানে উপরের যে ক্রনিক ইনফ্লামেটরি স্টেটটা আছে এটা আপনি পড়বেন। ওকে, ওটা পড়ে নেবেন। এরপরে আসেন মেজল কেমিক্যাল কার্সিনোজেন, এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। একটা দুটা জিনিস, সবগুলো পড়তে হবে না। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে বিটা ন্যাপথালামাইন বা 2-ন্যাপথালামাইন কি কাজ করে দেখেন। টিসিসি অফ ইউবি, ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ দ্য ইউরিনারি ব্লাডার। আফলাটক্সিন B1 এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কয়েকটা কথা। নাম্বার 1, হোয়াট ইজ আফলাটক্সিন B1? এটা একটা মাইকোটক্সিন অথবা ফাঙ্গাল টক্সিন। কোথা থেকে আসে? আফলাটক্সিন B1 কামস ফ্রম দি অ্যাসপারজিলাস ফ্লেভাস। কোথায় গ্রোথ হয়? টিন জাত খাবার, টিন ফুড অর ক্যান ফুডের ভেতরে এটা গ্রোথ হয়। ওখানে বসে সে আফলাটক্সিন B1 রিলিজ করতে থাকে।
দীর্ঘদিন ধরে এই খাবারটা খেলে কি হতে পারে? হেপাটোসেলুলার কার্সিনোমা। ওকে, নিচে একটা অ্যান্টিফাঙ্গাল পাবেন, গ্রাইসিওফুলভিন, ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যান্সার। এরপরে আসেন 19 নাম্বার পেজ। 19 নাম্বার পেজে ওখানে আমরা গিয়ে পাবো আলট্রাভায়োলেট রে, আয়োনাইজিং রেডিয়েশন। ঠিক আছে, এগুলো কি কাজ করে? এক্স রে কিন্তু একটা আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং হচ্ছে আলট্রাভায়োলেট রে। ঠিক আছে, ওগুলো কি কি ক্যান্সার করে? ওর মধ্যে মানে কিন্তু হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা, মাল্টিপল মায়োলোমা নয়। এবার আসেন, যেই চার্ট ছাড়া পরীক্ষা প্রশ্ন হতে পারে না, ওকে, অনকোজেনিক মাইক্রোবিয়ালস। এই চার্টে একটি কথাও কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে আমি বলে দিতে পারি এই চার্টে কি। প্রথম, মাইক্রোবিয়ালস মানে কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানজাই, প্যারাসাইট। ওকে, তাহলে ভাইরাসের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে 7টা ভাইরাস। এই 7টা ভাইরাস, এর মধ্যে 7টা ভাইরাসের ভেতরে প্রথম প্রশ্নটা হচ্ছে ফলোইং ভাইরাসেস আর অনকোজেনিক। দিলেন, পরীক্ষা আসতে পারে যে কোন কোন ভাইরাস ডিএনএ, কোনটা কোনটা আরএনএ। ওকে, ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা। তাহলে সবগুলো দেখেন ছোট করা যায়। তাহলে এইচটিএলভি, এইচবিভি, এই সব ছোট করা যায়। দেখেন এইচসিভি, এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা, হিউম্যান হার্পিস, এপস্টাইন বার ভাইরাস, 1 2 3 4 5 6। আর একটা হচ্ছে নতুন রবিনসে এসেছে, সেটা হচ্ছে মার্কেল সেল পলিওমা। এটা আমি নিজে লিখেছি, এমসি, এভাবে করা নাই। সব কটা ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস এক্সেপ্ট এইটা এবং এইচসিভি, দিস আর দি আরএনএ ভাইরাস। পরীক্ষায় আসতে পারে কোন ভাইরাস কি ডিজিজ করে, ওটা আপনাকে তৃতীয় কলাম থেকে পড়তে হবে। আবার তৃতীয় কলাম থেকে বরাবর প্রশ্ন আসতে পারে, ফলোইং ক্যান্সারস মে অকার ফ্রম কি? অনকোজেনিক ভাইরাস অরিজিন। ক্লিয়ার? কোনো কিছু বাদ দেওয়ার কিন্তু এখানে সুযোগ নেই। ইভেন হিউম্যান প্যাপিলোমার কোন সেরোটাইপ সার্ভাইকাল ক্যান্সার করে, পরীক্ষার কয়েকটা প্রশ্ন এসেছে, সেটা আপনাকে কিন্তু জানতে হবে। 16 18, ঠিক আছে, দেখবেন আপনি বাম পাশে চার্টের মধ্যে দেওয়া আছে। এর সাথে ব্যাকটেরিয়া 2টা, এইচ পাইলের কথা সবাই জানি, কি ক্যান্সার করে বলা, অলমোস্ট যত গ্যাস্ট্রিক ক্যান্সার আছে এর পিছনে দায়ী হচ্ছে গ্যাস্ট্রিক লিম্ফোমা, এর পিছনে দায়ী হচ্ছে এইচ পাইলোবি। আর ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি আছে, যার কাজ হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল মলটোমা। অ্যাসপারজিলাস ফ্লেভাসের কথা জেনেছি। নিচে প্যারাসাইটগুলোর কথা বলা আছে, এটা খুব ভালো করে মনে রাখবেন। তবে এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে সিস্টোসোমা, এটা একটা পরিবার। এর মধ্যে কিন্তু ম্যাকনজি আছে, জ্যাপনিকাম আছে, ইন্টারক্যালাটাম আছে, এরা যতগুলো আছে সিস্টোসোমা সবাই কিন্তু ইন্টেস্টাইনাল সিস্টোসোমিয়াসিস করে অ্যাকচুয়ালি। কিন্তু এদের থেকে ক্যান্সারের চেঞ্জ হয় কিনা এই কথাটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত নয়। শুধুমাত্র হেমাটোবিয়াম যে কিনা সিস্টোসোমিয়াসিস করে, সেটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ অফ দি ইউরিনারি ব্লাডার, এবং লং টার্ম ক্রনিক ইনফ্লামেশন থাকলে ইট মে টার্ন ইনটু ইউরিনারি ব্লাডার কার্সিনোমা। সো সিস্টোসোমা হেমাটোবিয়াম ওই পরিবারের মধ্যে সে একমাত্র কি কার্সিনোজেনিক। ঠিক আছে, অন্য কোনো নাম থাকলে তাহলে কিন্তু ট্রু দেওয়া যাবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, শুধু যদি সিস্টোসোমা থাকে পরীক্ষায় তাহলে কিন্তু ট্রু দিতে হবে, কারণ একটা তো সিস্টোসোমা আছে ওই পরিবারের যে কিনা ক্যান্সার করে, খেয়াল রাখবেন। এবার আসেন প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। যদিও ডেভিডসনে খুব ভালো করে দেওয়া না, আমি কেন এতগুলো পড়াচ্ছি, কারণ হচ্ছে ইউ নিড টু মেক এ ভেরি হোমোজেনাস আইডিয়াস। ওকে, এটা এমন একটা চার্ট যেখান থেকে মাস্ট পরীক্ষার প্রশ্ন থাকবে, এবং এটা ডেভিডসন থেকে পড়লে হবে না। সবার আগে চলেন ঝটপট দেখে ফেলি পেজ নাম্বার 20 এবং 21 থেকে কোন কোন জায়গায় ক্যান্সারগুলো হয়। নাম্বার 1 স্কিন, তাই না? ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ব্রেস্ট, মাউথ, ইসোফেগাস, স্টোমাক, কোলন, স্মল ইন্টেস্টাইন, লিভার, গল ব্লাডার,
লাং, পেনিস, বোন এবং থাইরয়েড। এর মধ্যে যতবার পরীক্ষা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে স্কিনের মেটাস্টেসিস, স্কিন মেটাস্টেসিস। আপনি যদি খুব কম পড়তে চান এফসিপিএস এর জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে এখানে যে চার্টটা দেওয়া আছে এই 1320 নম্বরে, এখান থেকে আপনি একটু দেখতে পারেন প্রি ক্যান্সারাস কন্ডিশন, ঠিক আছে? আদারওয়াইজ এই চার্টটা কিন্তু আপনাকে পড়তে হবে। এর মধ্যে স্যারদের কয়েকটা প্রিয় জিনিস আছে, 21 নম্বর পেজে আপনাকে বলে দিই। এখানে একটা নন প্রি ক্যান্সারাস আছে, এই যে বিনাইন কি বলে এটা, এনলার্জমেন্ট অফ দ্য প্রস্টেট, নোডিউলার হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রস্টেট, এগুলো কিন্তু হচ্ছে অ্যাবসলিউটলি নট প্রি ক্যান্সারাস। কিলয়েড, ঠিক আছে, স্কারিং, যে কোনো এক্সিমা, ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, দিজ আর নট প্রিক্যান্সারাস। এই কথাটা মনে রাখবেন। তাহলে এখান থেকে আপনি জানতে পারেন। এরপরে আমরা চলে যাব লেকচার শিটের। আমি লেকচার শিটটা আগে পড়ে তারপরে আমরা হচ্ছে দেখবেন যে অটোমেটিক আপনার ডেভিডসনগুলো পড়া হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে পেজ নাম্বার 23, 23 নাম্বার পেজে। ওখানে গিয়ে পাবেন মেটাস্টেসিসের মেকানিজম, ইনভেসিভ ফ্যাক্টরস। কোনো একটা ক্যান্সার যখন সে সিদ্ধান্ত নেয় সে দূরে কোথাও যাবে, মেটাস্টেসিস করবে, তখন স্লাইডের ছবিটা পাওয়া যায় কিনা আমরা দেখার চেষ্টা করি। এই যে একটা ক্যান্সার যখন প্রথমে সিদ্ধান্ত নেয় তখন সে কি করবে, সে মানে মেটাস্টেসিস করবে। প্রথমে তার মূল কাজ হচ্ছে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, ওকে, এটাকে আমরা বলছি ডিটাচমেন্ট। এরপরে সে কি করবে, নিচে যেহেতু বেসমেন্ট মেমব্রেন দা টার্গেট ফুটো করে যাবে, সে দৃঢ়ভাবে এটা কামড়ে ধরবে এবং এটাকে বলছি আমরা অ্যাটাচমেন্ট। এরপরে সে তার যে লাইটিক যে এনজাইমগুলো আছে, যে সাবস্টেন্সগুলো আছে, ওটা দিয়ে ফুটো করে বেসমেন্ট, সো ডিগ্রেডেশন এবং কি মাইগ্রেশন। ওই পথ দিয়ে সে লিমফেটিক্স যখন পেয়ে গেল বা ব্লাড বোন মেটাস্টেসিসের ক্ষেত্রে যখন ভেসেল পেয়ে গেল, সে হাঁটা শুরু করলো। সো ক্যান্সারের মেটাস্টেসিসের বেসিক চারটা মেকানিজম, একটা হচ্ছে ডিটাচমেন্ট, অ্যাটাচমেন্ট, ডিগ্রেডেশন অ্যান্ড মাইগ্রেশন, ওকে। তাহলে এই জিনিসগুলো সে দূরে কোথাও গিয়ে আবার প্রলিফারেশন করবে। এই যে মেটাস্টেসিস হলো দুইটা পপুলার রুট অফ মেটাস্টেসিস, একটা হচ্ছে লিমফেটিক্স, আরেকটা হচ্ছে ব্লাড বোন, ঠিক আছে, লিমফেটিক্স আর হচ্ছে ব্লাড বোন। এই লিমফেটিক্স আর ব্লাড বোন মেটাস্টেসিসের ভিতরে আমরা জেনেছি যে কার্সিনোমার পছন্দের রুট হচ্ছে কি, লিমফেটিক। সার্কোমার পছন্দ হচ্ছে হেমাটোজেনাস, কিন্তু তার মানে এটা ক্লেম করা যাবে না যে সার্কোমা লিমফেটিক্স দিয়ে যেতে পারবে না, অথবা কার্সিনোমা ব্লাড বোন যেতে পারবে না। উভয়টা করতে পারে। কোনো একটা সোয়েলিং এর সাথে, কোনো একটা স্পেস অকুপাইং লেশনের সাথে অ্যাসোসিয়েটেড লিমফ্যাডেনোপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। কেন সিগনিফিকেন্ট হওয়ার কারণ হচ্ছে ইমিউনো সিস্টেম অ্যাক্টিভেশন। কেন লিম্ফ নোড পালপেবল পাওয়া যায়? আগে বলা হতো যে ধরেন একটা ব্রেস্ট ক্যান্সার, তাহলে আপনি তার হচ্ছে কি অ্যান্টেরিয়র, তারপর হচ্ছে কি এপিক্যাল, সেন্ট্রাল, তারপরে সুপ্রাক্লাভিকুলার, ঠিক আছে, এখান থেকে ধরে 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 পেলেন। লিম্ফ নোড কেন পালপেবল? আগে বলা হতো যে এখান থেকে সেলগুলো মেরে মেরে এই পথ ধরে ধরে নিয়ে এখানে অ্যাকুমুলেশন হয়, সুতরাং এগুলো লিম্ফেটেড। কিন্তু আসলে বিষয়টা ইটস এ পার্ট অফ ইমিউনো সিস্টেম অ্যাক্টিভেশন। লিম্ফ নোড বড় হওয়ার কারণ হচ্ছে রিঅ্যাক্টিভ লিম্ফঅ্যাডেনাইটিস। কথাটা মনে রাখবেন, রিঅ্যাক্টিভ লিম্ফঅ্যাডেনাইটিস। সো লিম্ফ নোড মে বি পালপেবল। এখন এই যে পালপেবল পেলেন, এটা ধরেন হচ্ছে পালপেবল পাওয়া গেল, এটা পাওয়া গেল না, এটা খুব বিশেষ আনন্দের কিছু নাই, বিকজ ইট মে বি পালপেবল। দিস ইজ কল্ড স্কিপ মেটাস্টেসিস। স্কিপ মেটাস্টেসিস কোন একটা লাংসের মানে ওখানকার একটা শ্যাডোর সাথে হাই
lymphadenopathy, very significant. Left supraclavicular gland, পেশেন্টের দীর্ঘদিন ধরে ফিচার ক্যাকেক্সিয়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না. These lymph node is palpable, that may be very significant to confirm something is growing within my abdomen. Okay, so associated lymphadenopathy is very much significant. What about the blood-borne metastasis? Blood-borne metastasis এর ক্ষেত্রে কয়েকটা জিনিস শুধু খেয়াল রাখবেন. সেটা হচ্ছে মূলত হচ্ছে ভেনাস সার্কুলেশন দিয়ে হচ্ছে মেটাস্টাসিসটা হবে. চমৎকার ভাবে আমাদের লেকচার শিটের পেজ নাম্বার 24-এ সুন্দর করে বলা দেওয়া আছে. আপনি যদি লাইনগুলো পড়তে থাকেন অসাধারণ কিছু ইনফরমেশন আপনি পাবেন. কেন ভেইন পছন্দ? কারণ তার ওয়ালটা হচ্ছে পাতলা, আর্টারি হচ্ছে হার্ড টু পায়ার্স, সো ভেনাস সার্কুলেশন দিয়ে হচ্ছে যাবে. কোথায় ব্লাড বোন ম্যাটার্স? এভরিথিং ইট মে বি অকার, বাট কিছু কিছু ক্যান্সারের কিছু কিছু পছন্দের জায়গা আছে যে পছন্দের জায়গাগুলো আমরা বলবো. কারো পছন্দ লিভার, কারো পছন্দ লাংস, কারো পছন্দ কি বলে বোনস. কিন্তু দুটো অর্গান আছে যেখানে মেটাস্টেসিস হয় না বললেই চলে. এক নম্বর হচ্ছে স্কেলিটাল মাসল. বলা হয় যে ওখানে এত পরিমাণ ফ্লো থাকে ক্যান্সার সেলটা গিয়ে ওখানে যে অ্যাঙ্কর করবে, মানে নোংর ফেলবে, সেটা সে পারে না. দ্বিতীয় হচ্ছে ইমিউনিটির ঘাটি, স্প্লিন. ওখানেও আসলে মেটাস্টেসিস ইজ ভেরি আনকমন. দুটো জায়গায় বললাম তাই না, স্কেলিটাল মাসল আর এটা হচ্ছে স্প্লিন. এবং এই যে ধরেন যে কোথায় কমনেস্ট সাইট, সবচাইতে কমন জায়গাগুলো মেটাস্টেসিস কোন কোন অর্গান কমন? ট্রিপল বি, ডাবল এল, এস. ট্রিপল বি এর মধ্যে কি আছে? বোন, বোন ম্যারো, ব্রেন, লাং, লিভার, স্কিন. দিস আর দ্য 6 কমনেস্ট সাইট যেখানে মেটাস্টেসিস হয়. শীটের মধ্যে পাবেন পেজ নাম্বার 26 এর প্রথম লাইনটা আছে. এই যে লিভারে যখন মেটাস্টেসিস হয় তখন আপনি একটা স্পেসিফিক জিনিস সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে এইটার ম্যাক্সিমাম সাপ্লাই কোথা থেকে আসে? The maximum supplies come from the colon. So liver যখন রিপোর্ট অথবা সিটিতে আসবে যে মাল্টিপল মেটাস্টেসিস, আপনার প্রথম সাসপিশন হবে whether it comes from the colonial origin. প্রাইমারি সাইট কি তাহলে কোলন? লাংসে যে কোনো জায়গা থেকে যেতে পারে. এখানকার আপনার ইনফেরিয়র ভেনা কাভা হয়ে হার্ট হয়ে ঘুরে সে লাংসে যেতে পারে. দিস আর নট আনকমন অ্যাকচুয়ালি. তাহলে কোন কোন অর্গানে মেটাস্টেসিস হয় এটা কিন্তু আপনাকে জানা থাকতে হবে. তাহলে আমরা চলে যাব, তাহলে আপনি এই 25 নাম্বার পেজে ওখান থেকে পারবেন. আর কিছু হচ্ছে শেডিং অফ দি বডি ক্যাভিটিস, এটাও একটা আছে যেটা ক্রুকেনবার্গ টিউমার, তাই না? ঠিক আছে, লেফট ওভারি থেকে, ওভারি কি লেফট ওভারি না, দুটো ওভারি থেকে কিন্তু হতো, গিয়ে ওভার দি গ্যাস্ট্রিক কাস্ট. তাহলে গ্যাস্ট্রিক কাস্টমার শেডিং ওভার দি কোথায়, লেফট ওভারি না দুটো ওভারি মে বি এফেক্টেড, তাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার. এখন আপনাকে বলবো 26 নাম্বার পেজে, এটা একটা ইনফিনিটেস্টার পেজ এবং
এই ইনফিনিটি টেস্টার মধ্যে যেটা পরীক্ষায় প্রতি বছর থাকে সেটা হচ্ছে বনি মেটাস্টেসিস। মনে রাখবেন পেয়ার্ড অর্গানের ক্যান্সার বনি মেটাস্টেসিস হয়, পেয়ার্ড অর্গান। তাহলে কি উপর থেকে নামেন, থাইরয়েড দুটো লোব, লাংস, ব্রেস্ট, কিডনি, প্রস্টেট দুটো লোব। থাইরয়েড ক্যান্সার পরীক্ষায় থাকলেই ভালো করে বুঝেন, কিন্তু এর সাথে আপনি থাইরয়েড ক্যান্সার ফ্রিকুয়েন্টলি মেটাস্টাসাইজ টু দ্য বোন, কমনলি মেটাস্টাসাইজ টু দ্য বোন, এই পাঁচটাই। এক্সেপ্ট, লিখে রাখেন নোট করে, প্যাপিলারি কার্সিনোমা অফ দি থাইরয়েড। প্যাপিলারি কার্সিনোমা অফ দি থাইরয়েডের পছন্দের রুট হচ্ছে লিমফেটিক্স। এই জন্য থাইরয়েড ক্যান্সার থাকলে ট্রু দিবেন। কিন্তু যদি বলা হয় অল থাইরয়েড ক্যান্সার, খুব প্রশ্নটা বুঝে নিতে হবে কিন্তু এটা, ঠিক আছে? অল দ্য থাইরয়েড ক্যান্সার আর নট, এর মধ্যে প্যাপিলারি কার্সিনোমার পছন্দের হচ্ছে লিমফেটিক্স অরিজিন। তাহলে সবগুলো এই অর্গানগুলোর ক্যান্সার সহজে বনে চলে যায়, বোনকে খেয়ে ফেলে। অলমোস্ট অল দি বোনি মেটাস্টেসিস ইট ডেস্ট্রয় দি বোন, অস্টিওলাইটিক লেশন করে। 26-এর উপরে যে বক্সটা আছে, বক্সের ডান পাশে, প্রথম বক্সের ডান পাশে দেখবেন লাইটিক লেশন গুলো দেওয়া আছে। কিন্তু কিছু ক্যান্সার আছে যারা নিউবর্ন ফরমেশন করে। দ্য মোস্ট পপুলার ক্যান্সার যেটা নিউবর্ন স্ক্লেরোটিক অথবা ব্লাস্টিক মেটাস্টেসিস করে, তার নাম হচ্ছে প্রস্টেট ক্যান্সার, ঠিক আছে? আপনি এই পাতায় আরো পাবেন কোনগুলো স্কিনে মেটাস্টেসিস করে। ব্লক, বিএলএস কি ব্লক, তাই না? ব্রেস্ট, লাং, ওভারি, কোলন, কিডনি। কোন ক্যান্সার গুলো হচ্ছে আপনার ব্রেইনে বেশি মেটাস্টেসিস করে, লিভারে বেশি মেটাস্টেসিস করে, লাংসে মেটাস্টেসিস করে। 26 নম্বর একটা চমৎকার চার্ট দেওয়া আছে। এই চার্টটা সেটা হচ্ছে দেখবেন যে মোস্ট কমন ক্যান্সার যদি বলে প্রশ্নটা, যেমন লিভার মেটাস্টেসিস মোস্ট কমন যদি থাকে সিঙ্গেল বেস, সেটা কিন্তু কোলন। যদি বলা হয় বোন, সেটা কিন্তু প্রোস্টেট অথবা ব্রেস্ট। যদি বলা হয় ব্রেন, সেটা কিন্তু লাং। তাহলে এমসিকিউর জন্য আপনি সবগুলো যেমন জানবেন, সিঙ্গেল বেস্টের জন্য আপনার মোস্ট কমন কোনটা সেটাও কিন্তু জানতে হবে। এর মধ্যে নিচে দেখেন ব্রেইন মেটাস্টেসিস মোস্ট কমন যেটা বলা আছে সেটা হচ্ছে কি লাং, ব্রেস্ট, মেলানোমা, কোলন। সিঙ্গেল বেস্ট আসলে কোনটা দিবেন? ডেফিনেটলি লাং, 48%, তাই না? দুইটা চার্টের মাঝখানে কিছু তথ্য আছে, এটা ডেভিডসন থেকে নেওয়া। এই তথ্যের রেফারেন্স হচ্ছে ডেভিডসন, ঠিক আছে? এটা আমাদের নিচে পাবো, আমরা যখন ডেভিডসন দাগাবো সে সময় এটা পাবো। তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া করে ফেললাম। এখন আমি আপনাকে নিয়ে যাব পেজ নাম্বার 32, 32 নাম্বার পেজে। আপনি এখানে P53 আছে, এখানে ডেভিডসন নিয়ে কিছু কথা বলা আছে, এটা পড়বেন। কোন জায়গা থেকে পড়বেন? প্রথম প্যারা বাম পাশে যেটা আছে এটা রবিন্স, সরি ডেভিডসন না, রবিন্স থেকে। তবে এখানে আমি খুব বেশি হ্যাপি না, এই জন্য আমরা উইকিপিডিয়া থেকে 33 নাম্বার পেজে কিছু দিয়েছি। এখান থেকে প্রথম প্যারাটা পড়বেন, জানার জন্য পড়তে হবে। উইকিপিডিয়া ইজ নট অ্যাকচুয়ালি এ রেফারেন্স অর এ সাইট ফর মেকিং কোয়েশ্চেন্স। কনসেপশন ক্লিয়ারের জন্য পড়বেন। মেকানিজম আছে, এই মেকানিজম খুব পুরোটা ভালো করে পড়বেন। আমি যে কথাগুলো বলেছি সব কথাগুলো এর মধ্যে পাচ্ছি, সব কথাগুলো আছে। এরপরে ফাংশনের প্রথম 3টা বুলেট আছে, 1 2 3 বুলেট, দেখেছেন 3টা ফোঁটা, এই 3টা ফোঁটা আপনাকে জানতে হবে। আসেন একটু বাড়তি কি জিনিস জানবো এর মধ্যে। এর মধ্যে হলো 34 নাম্বার পেজে, ওখানে পাবেন এটা ডেভিডসন বেস করে করা হোস্ট ডিফেন্স এগেইনস্ট টিউমার। আমরা সবাই এত থ্রেটের মধ্যে থেকেও সবাই কেন ক্যান্সারের রোগী হয়ে যাচ্ছি না? কারণ 4টা কম্পোনেন্ট আছে যারা কন্টিনিউয়াসলি আমাদের বডির মধ্যে আমাদেরকে সেভ করছে। তারও আগে আছে যে সেলগুলো যখন নর্মাল বের হতে থাকে, আপনি যে বসুন্ধরার ওই আর্চওয়ে গেটের কথা চিন্তা করেন, যেখানে
স্ক্রিনিং করে সবাইকে ঢুকানো হয়, যখন নর্মাল কারো কাছে থাকে না, অটোমেটিক পাসেস হয়ে যায়, তাই না, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের মতো। কিন্তু যখন কোনো একটা সন্দেহজনক কিছু থাকে তখন তাকে আটকানো হয়। তো এই যে অটোমেটিক চলে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে ইমিউনো সার্ভিলেন্স সিস্টেম। সো ওই মেশিন সিস্টেম যখন নষ্ট থাকবে তখন কিন্তু ইজিলি ক্যান্সার সেল এখান থেকে পাস হয়ে যাবে। হুট করে কিন্তু যে কোনো একটা সেল ক্যান্সারে টার্ন করে না বা ক্যান্সার প্রলিফারেশন হয় না, ঠিক আছে। সো এর মধ্যে তিনটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। একটা হচ্ছে টি সেল, যে কিনা মূলত ভাইরাস অ্যাসোসিয়েটেড ক্যান্সার সেলগুলোকে মারে। 2 নম্বর হচ্ছে ম্যাক্রোফেজ, অন্যান্য ব্যাকটেরিয়াকে যেভাবে সে এনগালফ করে ঠিক একই প্রসিডিওরে সে ভাইরাস অথবা ক্যান্সার সেলকেও গ্র্যাব করতে পারে। 3 নম্বর হচ্ছে এনকে সেল, কোনো চেনা পরিচয় ছাড়াই উইদাউট সেন্সিটাইজেশন ইট ইজ এবল টু ডেস্ট্রয় এনিওয়ান। ওকে, তাহলে তিনটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। ফোর্থ ওয়ান ইজ হিউমারাল কম্পোনেন্ট, অ্যান্টিবডি এগেনস্ট দ্য টিউমার রিসিপ্টর অথবা তার টিউমার অ্যান্টিজেন। সো এই চারটা পরীক্ষা যদি আসে, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর সিঙ্গেল বেস্ট যদি থাকে, ডেফিনেটলি সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল ইজ দ্য চিফ এলিমিনেটর এগেনস্ট দি ক্যান্সার সেল। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আপনাকে পড়তে হবে। চলে আসবেন 37 নম্বর পেজে। এখানে যদিও ডেভিডসনের মধ্যে এটা দেওয়া আছে, কিন্তু রবিনসের এই চার্টটা আপনার জন্য চমৎকার এবং খুবই ইম্পর্টেন্ট। এই চার্টের হেডলাইনটা খুব ভালো করে পড়েন, সিলেক্টিভ টিউমার সাপ্রেসর জেন্স। সিলেক্টিভ টিউমার সাপ্রেসর জেন্স। এই চার্ট এখানে প্রথম কলাম, দ্বিতীয় কলামে দেখেন এই সাপ্রেসর জিন, তার মানে হচ্ছে কোন কোন সাপ্রেসর জিনগুলো আমাদেরকে সেভ করছে, আমাদেরকে ভালো রাখছে। তাহলে সিলেক্টিভ টিউমার সাপ্রেসর জিনস। আর লাস্টের কলামগুলোতে আপনি পাবেন যে কোন কোন ক্যান্সারগুলো থেকে আমাদেরকে সেভ করছে, কোন কোন ক্যান্সারগুলো থেকে সেভ করছে। তাহলে আগে সাপ্রেসর জিনগুলোর নাম পড়েন, কমন যে নামগুলো আছে উপর থেকে পড়তে থাকেন। NF1, NF2, APC, তারপরে কি আছে RB1, P53, WT1, BRCA1, BRCA2। পরীক্ষা কিন্তু এরকম ছিল, ফলোইং ক্যান্সার মে অকার ডিউ টু সাপ্রেসর জিন মিউটেশন। সো এই পাশের ক্যান্সারগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আবার এরকম ম্যাচিং আসছিল, ম্যাচিং কোন ক্যান্সার সাপ্রেস করে, সাপ্রেসড বাই কোন জিন, মনে রাখা খুবই সহজ। নিচ তালা থেকে পড়া শুরু করেন। যেমন BRCA1 and 2, মানে ব্রেস্ট ক্যান্সার 1 and 2। 1 এর কাজ হচ্ছে ফিমেল ব্রেস্ট ক্যান্সার, 2 এর কাজ কিন্তু কার্সিনোম অফ দ্য মেল ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করে। তারপরে আসেন কোথায়, WT মানে ওয়েলস টিউমার, P53 মানে অলমোস্ট অল দ্য হিউম্যান ক্যান্সার্স। তারপরে আসেন RB মানে রেটিনোব্লাস্টোমা। তারপরে আছে APC মানে অ্যাডিনোমাটাস পলিপোসিস কলাই, NF1, 2 নিউরোফাইব্রোমেটাসিস 1 and 2। খুব ইজি মনে রাখা, খুব সহজ। তাহলে প্রথম কলাম থেকে এখন একটা বোনাস দেন, সেটা হচ্ছে কোন কোন সাপ্রেসর জিনের বাসা সাইটোসেলে আর কে কে নিউক্লিয়াসে বসবাস করে। আপনার পরিচিত বেশিরভাগ সাপ্রেসর জিনগুলো দেখবেন নিউক্লিয়াসে বসবাস করছে। তাহলে এই চারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসতে পারে। তাহলে এই জায়গাটুকু যখন আমরা জেনে যাব, এখন আমরা আজকে ডেভিডসন থেকে পড়ার চেষ্টা করব। এই ডেভিডসন থেকে পড়ে এখানে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম 44 পাতায় আপনি দেখতে পারেন। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, প্যারানিউপ্লাস্টিক। আমরা শীটটা বেটার আগে শেষ করে ফেলি, তারপরে বেটার আমরা মনে হয় ডেভিডসনে যাওয়াটা ভালো হবে। পেজ নাম্বার 44 আপনি প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম পাবেন। এখানে খুব মনোযোগ দিয়ে প্রথম কলাম যদি দেখেন, দিজ আর সাম সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যান্সার প্যাটার্ন। কিন্তু সেটা কেন হচ্ছে যার আসলে স্পেসিফিক ব্যাখ্যা নাই, কিছু ব্যাখ্যা দেওয়া হয় কিন্তু কারণটা আননোন না, যে এই ক্যান্সারে শুধু কুশিং হবে কেন, অন্য ক্যান্সারে হয় না কেন, এই ব্যাখ্যা কিন্তু কেউ আপনাকে দিতে পারবেন।
সো এই 4টা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আমরা খুব বেশি ঝামেলায় যাব না। প্রথম 5টা দেখবেন এগুলো কিন্তু এন্ডোক্রাইনোপ্যাথিস, তার মানে হচ্ছে এন্ডোক্রাইন অ্যাসোসিয়েটেড। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষা সেটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া, ঠিক আছে? আর নিচেরগুলো কিন্তু এন্ডোক্রাইনোপ্যাথিস না। আপনি হাইপার ক্যালসেমিয়াটা খুব ভালো করে পড়বেন। এরপরে পলিসাইথেমিয়া, দেখেন এইচসিআর মেলে কিনা দেখেন তো। রেনাল, আচ্ছা এইচ হেপাটোসেলুলার, সি মানে কি সেরেবেলার, আর একটা হচ্ছে রেনাল কার্সিনোমা। তাহলে কোন ক্যান্সার? এরপর কুশিং সিনড্রোম, এগুলো সাবজেক্ট বেশ পছন্দের। পলিসাইথেমিয়া কোন কোন ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, এটা কিন্তু আপনার জানা থাকতে হবে। ওকে, তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার বের করতে পারবেন? বাম পাশ থেকে দেখে 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 নামেন। খুব কষ্ট করতে না চাইলে আপনি 45 পাতার উপরে গিয়ে চমৎকার একটা বক্স আছে, বক্সের মধ্যে পেয়ে যেতে পারেন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাং ক্যান্সার। ডেভিডসনে কিন্তু আছে কোন কোন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমে নিউরোপ্যাথি করে, নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। এটা আমরা যখন দাগাবো সে সময় পেয়ে যাব, ঠিক আছে? 46 নাম্বার পেজে আসেন। এখানে খুব সিম্পল একটা জিনিস দেওয়া আছে পরীক্ষায় সেভারাল টাইম, ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার সেটা হচ্ছে হরমোন সিক্রেটিং টিউমার। হরমোন সিক্রেটিং টিউমার, ডেভিডসনের একটা চার্টও আছে। এই চার্টটা আপনাকে জানা থাকতে হবে, চার্টটা, ঠিক আছে? চার্টটা আমরা ডেভিডসন থেকে পড়বো। আসেন 47 নাম্বার পেজে। গ্রেডিং এবং স্টেজিং মনে আছে? গ্রেডিং এ কি কি দেখা হয়? ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া। আপনি যদি এই 47 নাম্বার পেজে এটা এখন দেখেন, গ্রেডিং এ কি কি দেখা হয়, এখানে অনেকগুলো বুলেট দেওয়া আছে, ভালো করে দেখেন। সব কটা পড়তে হবে, এখানে কোনো কিছু নাই, মানে বাদ দেওয়ার কিছু নাই। কিন্তু দ্বিতীয়টা দেখেন, বেসড অন দ্য বিহেভিয়ার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা আমরা দেখব। আর কি কি আছে? ডিফারেন্সিয়েশন দেখি, নিউক্লিয়ার সাইজ দেখি, প্লিওমরফিজম দেখি, মাইটোটিক অ্যাক্টিভিটি দেখি, সেই ফিচার্স অফ ম্যালিগন্যান্সি। আরেকটু নিচে গেলে কিন্তু আপনি গ্রেড 1, 2, 3, 4 পেয়ে যাবেন। আরেকটু নিচে গেলে তখন আমরা স্টেজিং, স্টেজিং এ ওখানে একটা কথা লিখে রাখেন, TNM। স্টেজিং এ কি কি দেখা হয়? স্টেজিং এ কি কি দেখা হয়? আমরা দেখি টিউমারের সাইজ, নোডাল ইনভলভমেন্ট, মেটাস্টেসিস হয়েছে নাকি হয় নাই, এই তিনটা জিনিস হচ্ছে দেখি। সো আপনাকে যদি প্রশ্ন করা হয় গ্রেডিং অর স্টেজিং, which one is most important? Both are important. Second question, which one is more clinical? Staging. Which has got more prognostic values? Prognosis से আসলে কার উপর নির্ভর করবে, whether grading or staging? ধরেন একটা ক্যান্সার
গ্রেড 2, আর একটা ক্যান্সার গ্রেড 3। কোনটা খারাপ? ডেফিনেটলি গ্রেড 2। কিন্তু আমরা চাচ্ছি তো প্রগনোসিস বের করার জন্য। এখন এটার সাইজ ধরেন একই, ধরেন 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। এটা কোনো নোডে যায় নাই, মেটাস্টেসিস হয় নাই, এটা দুইটা নোডে চলে গেছে, মেটাস্টেসিস হলে M1। বলেন নাম্বার 1, নাম্বার 2, কার প্রগনোসিস বেটার? ডেফিনেটলি নাম্বার 2। কেন? মেটাস্টেসিস হয়নি। ধরেন বেসাল সেল কার্সিনোমা, এটা গ্রেড 3, কিন্তু ইট ইজ অলরেডি বিন মেটাস্টেসিস। So staging has contribute more during assessment of the prognosis. So both are very important. এখন আসেন ল্যাব টেকনিক্স এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে এফএনএসি, যদিও এটা ডিভিশন এভাবে দেওয়া নাই। পরীক্ষা প্রশ্ন আসবে 3টা। নাম্বার 1, এফএনএসির অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। কোন কোন কেসে এফএনএসি করা হয়, কোন কোন কেসে এফএনএসি করা হয় না। ঠিক আছে, কোন কোন কেসে করা হয়। তাহলে এফএনএসি কি? ফাইন নিডল, তাই না? যে কোনো সুপারফিশিয়াল অর্গানে সাধারণত করি। এই লিস্টগুলো আপনি চমৎকারভাবে 48 নাম্বার পেজের উপর থেকে যখন পড়তে থাকবেন নিজে তৈরি করবেন একটা, কোথায় কোথায় এফএনএসি করা যায়। সব জায়গায় করা যায়, কোথায় কোথায় করা যায় না সেটার লিস্ট আপনার মাথায় থাকতে হবে। তাহলে আগে আসেন কোথায়, আচ্ছা কোথায় কোথায় অ্যাডভান্টেজটা বলে ফেলি। অ্যাডভান্টেজ, সো এটা কিন্তু আপনি কি বেডসাইডে করা যায়, কস্ট এফেক্টিভ, অ্যানেস্থেসিয়া লাগে না, একই পেশেন্টের একাধিক জায়গায় করা যায়, ভুল হলে আবার রিপিট করা যায়, ঠিক না? ডিবিলিটেড পেশেন্টের বেডসাইডে গিয়ে করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? যেহেতু ফাইন নিডল, দ্য স্যাম্পল সাইজ ইজ ভেরি স্মল, ইট মে নট বি এনাফ ফর এ কনক্লুশন। আপনি স্থির সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন না। আবার এফএনএসি পজিটিভ আসলেও আপনি হেল্প নিতে অনেক সময় আপনাকে বায়োপসির হেল্প নিতে হচ্ছে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ এফএনএসি। কোথায় কোথায় করা যায়? আমরা তো জানি সুপারফিশিয়াল, লিম্ফ নোড, যে কোনো লাম্প, এগুলোতে করা যায়, ব্রেস্টে করা যায়। কিন্তু এখন তো সিটি গাইডেড, ইমেজ গাইডেড অনেক জায়গায় করা যায়, সোনো গাইডেড এফএনএসি করা যায়। সো কোথায় কোথায় করা যায় চমৎকারভাবে একটা লিস্ট করে ফেলবেন। কয়টা জায়গায় করা যায় না পরীক্ষার জন্য? 3টা অর্গানে সাধারণত এফএনএসি করা হয় না, লিখে নিন। নাম্বার 1, সার্ভিক্সে এফএনএসি করা হয় না। নাম্বার 2, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। নাম্বার 3, টেস্টিস। যদিও হিস্টোপ্যাথোলজিস্টরা মানবেন না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেস্টিসে যদি করা হয় সেক্ষেত্রে আয়াট্রোজেনিক মেটাস্টেসিস হতে পারে, কিন্তু তারপরেও হিস্টোপ্যাথোলজিস্টরা অনেক সময় করেন। কিন্তু আমরা আপাতত পরীক্ষার স্বার্থে এটা জানার চেষ্টা করব। 3টে জায়গায় করা যায় না। থাইরয়েডের সব কন্ডিশনে করা যায় মোটামুটি। পেজ নাম্বার 48-এ যখন লাস্ট লাইনটা পড়বেন সেখানে সবগুলা হচ্ছে ট্রু, কিন্তু 49-এ উঠেই আপনি দেখবেন ফলিকুলার কার্সিনোমা এন্ড ফলিকুলার এডিনোমাতে এফএনএসি ইজ নট ইউজফুল। তাহলে আগের 3টা, 2টা, মোট 5টা। এরপরে 49 নাম্বার বক্সে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন এফএনএসি ইউজফুল, কিন্তু পাশে কাটা চিহ্ন দেওয়া। কাটা চিহ্ন কয়টা আছে এখানে? 3টা কাটা চিহ্ন, তাই না? তাহলে ওই 3টা। এর মধ্যে একটা ঝামেলা, ফাইব্রোম্যাটোসিস করা যায় না। হস্কিন আর নন হস্কিনের একটা ঝামেলা আছে, এটা মাথায় রাখবেন। যদি নন হস্কিন লিম্ফোমা হয় দেখা মাত্রই এফএনএসি ইজ নট ইউজফুল, কারণ এটা বায়োপসি করতে হবে, হিস্টোপ্যাথোলজি করতে হবে, এখানে আর কিছু করার নেই। বাট হোয়াট অ্যাবাউট হস্কিন? হস্কিন লিম্ফোমার ক্ষেত্রে মনে রাখবেন পেশেন্টের হস্কিন হয়েছে না হয়নি এই কথাটুক এফএনএসি করে বোঝা যাবে। কিন্তু হস্কিনের কি সাবটাইপ, তখন কিন্তু আর এফএনএসি করলে কোনো লাভ হবে না, আপনাকে বায়োপসি হিস্টোপ্যাথোলজি করতে হবে আলটিমেটলি। সো পরীক্ষায় যদি শুধু হস্কিন লিম্ফোমা থাকে ইউজফুল, বোঝা যাবে, ইয়েস স্ক্রিনিং এ বোঝা যাবে। কিন্তু যখন একটা এক্সাম্পল থাকবে নোডুলার স্ক্লেরোসিস হস্কিন লিম্ফোমা, যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা কিন্তু ফলস দিয়েছি, এফএনএসি ইজ নট
সুইটেবল। ক্লিয়ার? নন হস্কিং সব কেস, আবার হস্কিং এর যে কোনো সব কিছু, দুইটাই আসলে হিস্টোপ্যাথোলজি ভাইবসে লাগবে, কিন্তু শুধু হস্কিন হয়েছে এই কথাটা কিন্তু বলা যেতে পারে। এফএনএসির মতো ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা কিন্তু শেষ করলাম মোটামুটি। এবার আসেন আজকের এই টোটাল পড়ার ভেতরে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা টিউমার মার্কার। টিউমার মার্কারের পড়ার আগে আমরা এটা ডেভিডসন থেকে যেহেতু পড়বো, আমরা এখন ডেভিডসনটা আগে মার্কিং করব। লাস্ট পড়াটা হবে আমাদের টিউমার মার্কার। ক্লিয়ার? চলেন আমরা বুক মার্কিং করে আসি। পজ দেন সবাই। ডেভিডসন আমরা দেখার চেষ্টা করব। ডেভিডসনে দাগিয়ে ফেলি পেজ নাম্বার 1315-তে, 1315 নাম্বার পেজে এখানে এই যে ছবিটা সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, এটা এই জায়গাটা মার্কিং করেন। এটার মধ্যে ডাবল স্টার দেন। এরপর ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন লাংসে যদি হয় সেক্ষেত্রে এই চারটা ইম্পর্টেন্ট, পেরিকার্ডিয়াল ইফিউশন। ঠিক আছে? এরপরে আমরা এখানে কিন্তু হলমার্ক অফ দি 10 হলমার্কস অফ দি ক্যান্সার, এই যে 1, 2 আছে, জাস্ট নামগুলো একটা ছোট্ট জায়গায় নোট করে নেবেন। ঠিক আছে? নামগুলো ছোট্ট জায়গায় নোট করে নেবেন। এরপরে সেল সাইকেল, এই যে সেল সাইকেল শিট থেকে পড়তে হবে, এই সেই ছবিটা। প্রয়োজন আপনি এখান থেকে কিছু জিনিস দেখতে পারেন। সেল সাইকেলের বেসিক জিনিস যদি জানা হয়ে থাকে তার চেয়ে অনেক কম কিন্তু আছে, আপনি এখান থেকে একটু দেখতে পারেন সেল সাইকেল। তারপরে চলে যাবেন, আমরা চলে যাব এখানে, ছবিটা তো দেখলামই, শুধু নামগুলো কিন্তু ওই যে বলছি 10টা নাম, এই 10টা নাম কিন্তু জানা থাকতে হবে আপনাকে। এবার চলে যাবেন 1320 নাম্বার পেজে, এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ওকে, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে এখানে কিন্তু ওই যে বলা আছে কি রেডিয়েশন, তাই না? এই চারটা যেহেতু ডেভিডসনের জিনিস, এটা আপনাকে খুব ভালো করে কিন্তু জানতে হবে, এটা একবার পড়বেন। আমরা যা পড়ে আসছি এগুলো কিন্তু ওর মধ্যে আছে, এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন, এগুলো কিন্তু সব নাম ওটার মধ্যে আছে। তারপরে রেডিয়েশন আছে না, আলট্রাভায়োলেট কি করে, এই যে মেলানোমা, এই যে ম্যালিগন্যান্ট এমএম, মনে আছে ম্যালিগন্যান্ট মেলানোমা। তারপরে এই জিনিসগুলো কিন্তু খুব মানে হরমোনাল ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলো চার্ট থেকে আমরা পড়ে নেব। এরপরে আসেন ইনহেরিটেড ক্যান্সার প্রিডিসপোজিশন সিনড্রোম। এই চার্ট পুরোটাই, চার্টে কোনো সাজেশন নাই। আরেকটা জিনিস ভালো, প্রথম হচ্ছে পরীক্ষা যদি নাম যদি আসে তাহলে শুধু এই নামগুলো থেকে, শুধু নাম, লেফট সাইডের কলাম পুরোটা, হ্যাঁ, কোনগুলো ইনহেরিটেড ক্যান্সার। আরেকটা যেটা জানতে হবে যে কোনগুলো ডমিনেন্ট আর কোনগুলো রিসেসিভ। খুব সহজ, সবগুলো হচ্ছে ডমিনেন্ট এক্সেপ্ট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 7 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এগুলো হচ্ছে অটোজোমাল রিসেসিভ। তাহলে চারটা নাম আলাদা করে মনে রাখবেন, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে ডমিনেন্ট। কিন্তু এর সাথে আপনি দেখতে পারেন যে এই যে দেখেন জিনের কথা বলা আছে, তাই না? জিন, এই যে এপিসি, এপিসি জিন কি, তারপরে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে মেন 1 আর মেন 2, এটা থেকে কি কি ক্যান্সার হতে পারে, ইনফিনিটি স্টার দেন, ইনফিনিটি স্টার। ঠিক আছে? ইনফিনিটি স্টার দিয়ে এটা পড়তে হবে। তাহলে পাশে কিন্তু জিনের নামও দেওয়া আছে। আমরা চলে যাব সামনের দিকে। এখানে টিএনএম এর ক্লাসিফিকেশন দেওয়া আছে, এই যে টিএনএম একটু দেখতে পারেন জাস্ট জানার জন্য। এরপরে এখানে কি দেওয়া আছে পরীক্ষার জন্য চার্টগুলো কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট, এই অনকোলজির চার্ট, মানে দুটো প্রশ্ন থাকলে আপনি চার্ট থেকে, আমরা এক্ষুনি এই যে ইয়েটা পড়বো, এই চার্টটা পড়ার চেষ্টা করবো লাস্ট। হ্যাঁ, ইনফিনিটি স্টার একটা প্রশ্ন যদি থাকে সেটা থাকবে কিন্তু টিউমার মার্কার থেকে। এখানে একটি কমাও কিন্তু বাদ দেওয়া যাবে না। এই চার্টের একটা জিনিস যদি পড়ি এই নিউপ্লাজম ডেভিডসন থেকে, সেটা হতে হবে অবশ্যই টিউমার মার্কার। ঠিক আছে? এরপরে নিচে দেখেন সাম লোকাল ফিচার্স, যে লোকাল একটা মানে কি হচ্ছে, এটা হেমোরেজ হতে পারে, স্পেস অকুপাইং হলে ডিসপেজিয়া হতে পারে,
পারে যদি ল্যারেঞ্জিয়াল আর ফ্যারেঞ্জিয়াল ক্যান্সার হয়, তাই না? এইসব ক্ষেত্রে একটু দেখবেন, একটা স্টার দিয়ে রাখেন। এরপরে নন মেটাস্ট্যাটিক, এটা ট্রিপল স্টার দেন, পরীক্ষা আসছিল শুধুমাত্র বাম পাশের কলাম থেকে, নন মেটাস্ট্যাটিক ম্যানিফেস্টেশন। এর মধ্যে আবার ভালো করে দেখেন, এই যে হাইপার ক্যালসিমিয়া, মায়োলোমা কিন্তু নামটা দেওয়া আছে, এটা কিন্তু রবিনসে মায়োলোমা আলাদা দেওয়া নাই, কিন্তু আমরা এখান থেকে জানলাম যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসাবে মায়োলোমার কারণে কিন্তু হাইপারক্যালসিমিয়া হতে পারে। আপনি পেয়ার্ড অর্গান মনে রেখে পড়বেন, এর সাথে মায়োলোমা, লিউকেমিয়া, লিম্ফোমা, ওই প্যারানিওপ্লাস্টিকের চার্ট সামনে রেখে এটা আপনাকে পড়তে হবে। এইটা হচ্ছে একটা ইনফিনিট স্টার চার্ট, একটোপিক হরমোন প্রোডাকশন বাই দ্য টিউমার। পরীক্ষায় শুধু টিউমার আসতে পারে, যে কোন কোন টিউমারগুলা হরমোন প্রডিউস করে, হরমোন প্রডিউসিং টিউমার, ইনফিনিট স্টার। পরীক্ষা আসতে পারে কনসিকুয়েন্সেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরমোন প্রডিউসিং টিউমার। আরেকটা আসতে পারে যে কোন কোন টিউমার ইউরেথ্রোপয়েটিন প্রডিউস করে। অদ্ভুতভাবে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে ইউটেরাইন ফাইব্রয়েড, এটাও কিন্তু ইউরেথ্রোপয়েটিন সিক্রেটিং বাড়িয়ে দেয়, দেখেছেন সিক্রেশন। এসসিএলসি মানে কিন্তু স্মল সেল লাং কার্সিনোমা, আর এই এনএসসিএলসি মানে কিন্তু নন স্মল অথবা স্কোয়ামাস সেল, মনে রাখবেন। এরপরে নিউরোলজিক্যাল, শুধুমাত্র নাম পড়বেন, এটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম শিটে যেখানে দেওয়া আছে একসাথে চমৎকার লিস্ট করা আছে, এখান থেকে পড়তে পারেন। আপনি এগুলোকে মার্কিং করে করে পড়ে শুধু নাম, শুধু নাম, শুধু নাম, এই যে ফোটাগুলো, এই যে নামগুলো পড়বেন। এরপরে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন, এখান থেকে যে প্লুরাইটিস, একান্তোসিস, ভিটিলিগো, পেমফিগাস, জাস্ট নাম, অনলি নেম, ঠিক আছে। এরপরে আছে কি কম্প্রেশন অফ দ্য, এটা যদিও নিউরোলজির প্রশ্ন, এটা দেখতে পারেন, এটা ট্রিপল স্টার দিয়ে রাখেন, এটা নিউরোলজির প্রশ্ন বেসিক্যালি। এইটা একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন। সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আপনি কি পাবেন, বিশেষ করে সিমটম কি নিয়ে আসবে, এর মধ্যে কিন্তু সিঙ্গেল বেস্ট থাকলে কিন্তু ডিজ নিয়ে আছে 1 নম্বর, মনে রাখেন, কিন্তু সিঙ্গেল বেস্ট মাথায় রেখে এটা পড়বেন। এরপরে চলে যাব আমরা এই যে হাইপার ক্যালসিমিয়া, পরীক্ষায় কিন্তু এই যে হাইপার ক্যালসিমিয়া কোন কোন ক্ষেত্রে হয় এই জায়গাটুকুর মধ্যে খুঁজে পাবেন, ঠিক আছে। হাইপার ক্যালসিমিয়া আপনি যখন চার্টটা পড়বেন প্যারানিওপ্লাস্টিকে, তখন আপনার এইরকম বর্ণনা আলাদাভাবে পড়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। এই যে ব্রেইন মেটাস্টেসিস আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি, লাংস হচ্ছে মোস্ট কমন 48%, তাই না, 48%, ওই চার্টটাকে ডাবল স্টার দেন। এরপরে চলে আসেন, এর মধ্যে নিউট্রোপেনিক ফিভার, পেজ নাম্বার 1227, নিউট্রোপেনিক ফিভার 1227 কোথায়, 1327, এই যে নিউট্রোপেনিক ফিভার, এটা একদম রিড করুন, খুব ভালো করে একবার পড়বেন, ক্লিনিক্যাল ফিচার সহ, ঠিক আছে। নিউট্রোপেনিক ফিভার, আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। বোনি মেটাস্টেসিস কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি, অতএব এই যে ব্রেইন মেটাস্টেসিস, লাং মেটাস্টেসিস, লিভার মেটাস্টেসিস এবং মোস্ট ইম্পর্টেন্ট বোন মেটাস্টেসিস, ওকে, বোন মেটাস্টেসিস, যা বলেছি সব এখানে আছে। পেয়ার্ড অর্গান, হ্যাঁ পেয়ার্ড অর্গান, এই কথাগুলো এখানে পাবেন, ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার, প্রয়োজনে আপনি আমাদের শিট থেকে এটা পড়বেন। থেরাপিউটিক অনকোলজির ভেতরে এখানে তেমন কিছু নাই, নামগুলো একটু পড়তে হবে। এই চারটা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট। কেমো আর রেডিওথেরাপির কমপ্লিকেশন, কেমো আর রেডিওথেরাপির কমপ্লিকেশন। তাহলে কেমো আর রেডিওথেরাপি কিন্তু জানে না, তারা কিন্তু শুধু সেল সাইকেল চিনে। সবচেয়ে বেশি পেশেন্টকে এফেক্ট করে কে, এর মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট করে কিন্তু কেমো, কারণ সে পুরো বডিতে ঘুরতে থাকে। আর রেডিওর ক্ষেত্রে যদি আপনি দূরে থেকে ক্যান্সারটাকে পোড়ান, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে টেলিথেরাপি। এটা এই লেকচার শিটের শেষের দিকে গিয়ে পাবেন। যদি ক্যান্সারের ভেতরে প্রোব ঢুকিয়ে পোড়ান, তার নাম হচ্ছে ব্র্যাকিথেরাপি। আর যদি ক্যান্সার ছড়িয়ে গিয়েছে, প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে গিয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি খুঁজে খুঁজে মারতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা পাবো এটাকে বলবো রেডিও আইসোটোপ, রেডিও আইসোটোপ। তাহলে 3 ভাবে এক্ষেত্রে রেডিওথেরাপির চাইতে কেমোর এফেক্ট অনেক বেশি হবে। আর ওরা কিন্তু জানে না যে কোনটা ক্যান্সার কোনটা ক্যান্সার সেল, ও চেনে যে কে এম এ বসে আছে, কেমো চেনে কে এস এ বসে আছে, তাকে সে অ্যাটাক করবে। এই কারণে বডির যারা রেগুলার সেল আছে, কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে, কারণ ওরাও এফেক্টেড। এই কারণে চুল পড়ে যায়, ওরাল আলসারেশন হয়, জিআই শেডিং হতে থাকে, ডায়রিয়া হতে থাকে, ঠিক আছে, স্কিনে চেঞ্জ চলে আসে, এপিথেলিয়াল শেডিং এক্সক্লোরেশন হয়, আলসারেশন হতে পারে, বোন ম্যারো সাপ্রেশন হয়ে যায়। কিন্তু কেমোতে এগুলা বেশি হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি কেমোতে হবে।
ঠিক আছে? তো এই জিনিসগুলো আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে এইখান থেকে পড়বেন। এই দেখেন, কিডনি রেনাল ইম্পায়ারমেন্ট কিন্তু কেমোতে বেশি, নিউরাল টিস্যু ড্যামেজ কিন্তু কেমোতে বেশি, ঠিক না? এই জিনিসগুলো আলাদাভাবে আমরা এখান থেকে পড়েছি। এরপরে কিছু বায়োলজিক্যাল এজেন্টস আছে, এর মধ্যে এগুলোর নামগুলো একটু দেখে নিতে পারেন, কারা কারা ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার হয়। ওকে, এই ছিল মোটামুটি রেসপন্সেস আফটার। এগুলোর মধ্যে তেমন কিছু নতুন কিছু নাই বায়োলজিক্যাল থেরাপিসের মধ্যে। এই ক্যান্সার নিয়ে চলে আসেন আমরা লাস্ট, আজকের যে জিনিসটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা। আমরা পড়বো আজকে পেজ নাম্বার টিউমার মার্কার, দ্য লাস্ট টপিক অফ দ্য ডে। সেটা হচ্ছে পেজ নাম্বার 1324। বলেছি একটা জিনিস যদি পড়েন সেটা অবশ্যই 1324 থেকে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, হিয়ার ইজ দা, আপনি এটার সাথে লেকচার শিটকে অবশ্যই মিলিয়ে পড়বেন, তা না হলে আপনার পড়াটা ইনকমপ্লিট থেকে যাবে। এবং সেটা আছে লেকচার শিটের পেজ নাম্বার 51 এবং 52। 51 হলো রবিন্স, 52 হচ্ছে ডেভিডসন। ঠিক আছে, ডেভিডসনের পুরোটা আগে পড়ে যায়। মধ্যে ইনফিনিটি স্টার হচ্ছে টিউমার মার্কার নিয়ে কয়েকটা কথা। টিউমার মার্কার নর্মালি প্রেজেন্ট ইন দ্য বডি, ইজ ইট ট্রু আর ফলস? It's true, the level is important. Tumor marker has got diagnostic value. একটা পেশেন্টের কোলন ক্যান্সার হয়েছে, তাহলে CEE বেড়ে গিয়েছে, সো আমি সাসপিশাস থাকবে যে হ্যাঁ তার কোলন ক্যান্সার হতে পারে। ঠিক আছে, ট্রিমেন্ডাসলি রেইজড, হ্যাড প্রগনোস্টিক ভ্যালু, অপারেশন করা হয়েছে, কেমো দেওয়া হয়েছে, পরে CA নেমে গিয়েছে, সো প্রগনোস্টিক ভ্যালু। ট্রিটমেন্ট রেসপন্স করেছে, ট্রিটমেন্ট রেসপন্স ভ্যালু। বাট টিউমার মার্কার ইজ নট কনফার্মেটরি, টিউমার মার্কার কনফার্মেটরি নয়, মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু আছে এটা কি বলা হয়, অনকোফিটাল অ্যান্টিজেন, মানে ছোট যে বাচ্চাটা মায়ের গর্ভে সে যখন থাকে, তার যখন সমস্ত গ্রোথ হতে থাকে, তার কিন্তু অ্যান্টিজেনগুলো হাই থাকবে, আলফা ফিটোপ্রোটিন 2 হাই, কার্সিনোএমব্রায়োনিক 2 হাই। কিন্তু একজন অ্যাডাল্ট পারসন, আপনার আমার তো সেই গ্রোথটা নাই। সো যখন কোনো অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে উইথ এ লেশন, আলফা ফিটোপ্রোটিন লেভেল হাই, কার্সিনোএমব্রায়োনিক হাই, তখন সামথিং ইন্ডিকেটেড সামথিং ইজ গ্রোয়িং ইন দ্য বডি, যার গ্রোথ টু হাই। এই জন্য পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন। এই জিনিসটা পড়ার জন্য মনে রাখবেন, এটা লেকচার শিটের 52 নম্বর পেজে সবার উপরে দ্বিতীয় লাইনে দেওয়া আছে। এটা বেসিক্যালি হলো আলফা ফিটোপ্রোটিন এবং CEA, এর সাথে ফিটাল যুক্ত যদি কোনো এক্সাম্পল থাকে, যেমন বিটা অনকোফিটাল, প্যানক্রিয়াটোফিটাল, কার্সিনোফিটাল, মানে এই ধরনের ফিটাল যুক্ত যদি থাকে, তাহলে দিস আর দ্য অনকোফিটাল অ্যান্টিজেন। এটা কিন্তু একটা ইনফিনিটি টেস্টার কোশ্চেন। আলফা ফিটোপ্রোটিন এতটাই ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু ওকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে পেজ নাম্বার 52-তে একটা জায়গা দিয়েছি। সেই জায়গাটার মধ্যে দেখেন কি আছে, ভালো করে পড়েন, আগে নিজে ডেভিডসনটা দেখেন। ওভারিয়ান, এই যে নন সেমিনোমেটাস, কিন্তু নন সেমিনোমেটাস টেস্টিকুলার টেরাটোমা। আপনি যদি আবার সিঙ্গেল বেসে অ্যান্সার করতে চান, কমনেস্ট টিউমার যেখানে আলফা ফিটোপ্রোটিন বাড়ে, সেটা কিন্তু নন সেমিনোমেটাস। ঠিক আছে, এই যে হেপাটোসেলুলার, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা কিন্তু লেকচার শিটকে আবার গুরুত্ব দিয়েছি 52 নম্বর পেজে। উপরে দেখেন আলফা ফিটোপ্রোটিন। আমি যখন পড়তাম তখন 3টা জিনিস মনে রাখতাম, এটা হচ্ছে 3টি ঘটনায় সমস্যায় আলফা ফিটোপ্রোটিন বাড়ে। নাম্বার 1, যদি গোনাড রিলেটেড কোনো প্রবলেম হয়, গোনাডসে কোনো ঝামেলা হয়, তাহলে 1 নম্বরে আছে ওখানে আপনার অল ফিমেল জার্ম সেল এক্সেপ্ট কিন্তু মনে রাখবেন ডিসজার্মিনোমা, কোরিওকার্সিনোমা, এই দুটো আসলে ফলস। 3 নম্বরে দেখেন টেস্টিকুলার টেরাটোমা, কিন্তু ওই যে নন সেমিনোমেটাস, সো সেমিনোমা অফ দ্য টেস্টিস আসলে কিন্তু ফলস দিতে হবে। আপনি 3টা ফলস পেলেন, ডিসজার্মিনোমা, কোরিওকার্সিনোমা, সেমিনোমা, এগুলো ফলস, এগুলো তো পারবে না বাকি সবগুলোতে। তাহলে গোনাডসে কোনো ঝামেলা হয়। নাম্বার 2 যদি দেখেন লিভারে কোনো ঝামেলা হয়, লিভারে ঝামেলা কি, তাহলে লিভারে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, মেটাস্টেসিস, সিরোসিস, বলেন আর ঝামেলাতে কি বাকি আছে?
চতুর্থ পয়েন্টে দেখবেন যদি ফিটাল রিলেটেড কোনো ঝামেলা হয়, অ্যানানসেফালি, স্পাইনা বাইফিডা, ফিটাল ডিস্ট্রেস, টুইন প্রেগন্যান্সি, বাকি যে দুইটা আছে একটু মনে রাখতে হবে। সি মানে কোলন, এই কথাটা মনে রাখতে হবে। এখানে একটা লাইনও কিন্তু বাদ দেওয়া যাবে না। বাট আপনি যদি ডেভিডসনে খুব ভালো করে দেখেন, কিছু কিছু জায়গায় কিন্তু এই মাঝখানে এটাও কিন্তু পড়তে হবে। কার্সিনো এমব্রায়োনিক ইনফিনিটি স্টার কি কি আছে? আলফা ফিটোপ্রোটিন, ইনফিনিটির মধ্যে ইনফিনিটি। তারপর হচ্ছে CA 125 মানি হচ্ছে ওভারি, ঠিক আছে, 125 মানি ওভারি, 99, ঠিক আছে, 99 প্যানক্রিয়াস, ঠিক আছে, কোলন। আমি এটা বলবো আপনাকে। CA মানি বেসিক্যালি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, এই কথাটা মাথায় রেখে আপনি পড়বেন। এখন আগের পেজে 3টা নাম্বার আছে, ঠিক নিচে গিয়ে দেখবেন 51 নাম্বার পেজে রবিনসের নিচে গিয়ে দেখবেন 3টা নাম্বার, ওই যে বলেছিলাম 125, এগুলো গন্ডগোল লাগে। 15.3, 19.9, 19.9 মনে রাখার খুব সহজ জিনিস। একটা হচ্ছে 125 মানি হলো ওভারি। 15.3, if you put an stick behind the 3, it looks like breast. Here is 19.9. Look at, there is 2O, so colon needs 2O, and there is a P, inverted P, pancreas. Okay? Okay? এটা আপনি লাগলে দুইটা ওভারি আছে, দেখবেন যে ওখানে ওভারিতেও দেওয়া যেতে পারে, ওভারি দুটো, ঠিক আছে। এটা আপনি মানে যেভাবে খুশি এভাবে করে মনে রাখতে হবে। সো টিউমার মার্কার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে আলফা ফিটোপ্রোটিন। এখন পেশেন্ট আপনাকে দেখায় চলে গেছে, কিছু বিনাইন কন্ডিশনে কিন্তু কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন বা টিউমার মার্কার বাড়তে পারে। এই জন্যই বলেছি ইট ইজ নট কনফার্মেটরি ফর ক্যান্সার, ঠিক আছে। সো কোথায় দেখেন কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন মে বি রেজড, কোথায় ক্ষেত্রে? এই দেখেন, সিরোসিস, হেপাটাইটিস, আলসারেটিভ কলিটিস, ইভেন নিউমোনিয়া, চেইন স্মোকারদের ক্ষেত্রে কিন্তু কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন বেশি পাওয়া যেতে পারে। সো এই চারটা খুব চমৎকার করে, খুব মনোযোগ দিয়ে এমনভাবে পড়বেন যাতে পরীক্ষায় একটা প্রশ্ন যদি থাকে এখান থেকে থাকবে। সো আশা করি আজকের এই গাইডলাইন অনুসরণ করে যদি পড়তে পারেন, আমার মনে হয় ইনশাল্লাহ অনকোলজির যে দুটো প্রশ্ন কোনোটাই ইনশাল্লাহ আপনার আটকাবে না। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।